ওয়েলকাম অল স্টুডেন্টস। আজকে ক্লাস 12 কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক পোটেনশিওমিটার সম্পর্কে আলোচনা করব। তোমরা লক্ষ্য করো যে পোটেনশিওমিটার, এই পোটেনশিওমিটার কথার মধ্যে দুটো অংশ আছে, একটা হচ্ছে পোটেনশিও আর একটা হচ্ছে মিটার। পোটেনশিও অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স, মিটার অর্থাৎ মেজারমেন্ট। সুতরাং পোটেনশিওমিটার হচ্ছে এমন একটা ডিভাইস বা যন্ত্র যার সাহায্যে আমরা কোনো তড়িৎ বর্তনীতে উৎপন্ন বিভব প্রভেদ বা পোটেনশিয়াল ডিফারেন্স পরিমাপ করতে পারি। এ প্রসঙ্গে উল্লেখ্য, তোমরা ইতিমধ্যেই বিভব প্রভেদ পরিমাপ করার এক যন্ত্রের সঙ্গে পরিচিত, সেটা হচ্ছে ভোল্টমিটার। কিন্তু ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটার অনেক সূক্ষ্মভাবে বিভব প্রভেদ পরিমাপ করতে সাহায্য করে। এবারে কেন সূক্ষ্মভাবে পোটেনশিওমিটার ভোল্টমিটার অপেক্ষা পরিমাপ করে সে সম্পর্কে ব্যাখ্যা আমি পোটেনশিওমিটারের কার্যনীতি ব্যাখ্যা করার পর আলোচনা করব। এবার আমরা চলে আসি পোটেনশিওমিটারের যে গঠন, কনস্ট্রাকশন, সেই বিষয়ে। তোমরা লক্ষ্য করো যে এখানে পোটেনশিওমিটারের একটা গঠন চিত্র অঙ্কন করা আছে। আর তোমরা ইতিমধ্যে মিটার ব্রিজ পড়েছো। মিটার ব্রিজের ক্ষেত্রে যেমন একটা কাঠের বোর্ডের ওপর 1 মিটার দৈর্ঘ্যের একটা মিটার তার ছিল, এক্ষেত্রে এই আয়তাকার কাঠের পাটাতনের উপর লক্ষ্য করো অনেকগুলো তার সংযুক্ত করা আছে শ্রেণী সমবায়ে। এখন এখানে দেখতে পাচ্ছ যে 10টা তার সংযুক্ত করা আছে এ থেকে বি বিন্দু পর্যন্ত। এই প্রত্যেকটা তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার করে, এবং এই তারের বৈশিষ্ট্য হচ্ছে এই তার সুষম প্রস্থচ্ছেদের এবং এটা ইনভার্ট এবং কনস্ট্যান্টন সংকর ধাতু দিয়ে তৈরি। তার কারণ হচ্ছে যে আমরা যখন এই যন্ত্র নিয়ে পরীক্ষা করব তখন এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তার ফলে জুল ক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হবে। এই তাপ উৎপন্ন হলে যাতে করে রোধের কোনো পরিবর্তন না হয় ডিউরিং দ্য এক্সপেরিমেন্ট, সেই জন্য ইনভার এবং কনস্ট্যান্টন সংকর ধাতু তৈরি করা হয়। তার কারণ ইনভার এবং কনস্ট্যান্টন এমন একটা সংকর ধাতু, তাদের টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অর্থাৎ রোধের উষ্ণতা গুণাঙ্ক খুব নিম্ন মানের, অর্থাৎ উষ্ণতার পরিবর্তনে রোধের পরিবর্তন প্রায় হয় না বললেই চলে। আর এখানে কপারের পাত দ্বারা যুক্ত, এবং কপারের পাত ব্যবহার করা হয়েছে এই কারণে যে কপারের রোধটা প্রায় নেগলিজেবল, অর্থাৎ এক্ষেত্রে আমরা কপারের রোধটাকে বিবেচনা করব না। এবার এর যে প্রকৃত যে ছবি, প্রকৃত পোটেনশিওমিটার কেমন দেখতে, সেটা যেটা নিয়ে তোমরা ফিজিক্স ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করবে, সেটা কিন্তু স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এই পোটেনশিওমিটারের কার্যনীতি সম্পর্কে আলোচনা করব। এই পোটেনশিওমিটার আলোচনার ক্ষেত্রে আমরা দুটো সার্কিট নিয়ে আমাদেরকে ডিল করতে হবে। প্রথম একটা সার্কিট যেটা হচ্ছে প্রাইমারি সার্কিট বা মুখ্য বর্তনী। এই ওয়ার্কিং প্রিন্সিপালের ক্ষেত্রে আমরা মুখ্য বর্তনী ব্যাখ্যা করলে ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝা যাবে। আরও একটা পার্ট আছে, সেটা হচ্ছে সেকেন্ডারি সার্কিট বা গৌণ বর্তনী, যেটা আমরা পোটেনশিওমিটারের যে ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ পোটেনশিওমিটারের সাহায্যে যখন আমরা অজানা তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয় করব, অথবা দুটো তড়িৎ কোষের তড়িৎচালক বলের মধ্যে তুলনা করব, বা তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করব, তখন সেকেন্ডারি সার্কিট বা গৌণ বর্তনীর প্রয়োজন রয়েছে। এবার আমরা তাহলে কার্যনীতি, পোটেনশিওমিটারের কার্যনীতি অর্থাৎ কোন নীতির ওপর ভিত্তি করে পোটেনশিওমিটার কাজ করে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা যখন সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করব তখন আর এইরকম ফিজিক্যাল ডায়াগ্রাম, যেটা পোটেনশিওমিটারের অ্যাকচুয়াল যেটা দেখতে, সেরকম আঁকার কোনো দরকার নেই। এ থেকে বি পর্যন্ত এটা পোটেনশিওমিটারের তার। সুতরাং আমরা সিম্পলি একটা পোটেনশিওমিটারের তার এ থেকে বি পর্যন্ত এটা আমরা এঁকে দেব। এবার এই পোটেনশিওমিটার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করার জন্য আমরা যেটা সংযুক্ত করব সেটা হচ্ছে একটা ব্যাটারি।
এবং আরো একটা হচ্ছে পরিবর্তনশীল রোধ, যেটাকে আমরা বলছি রিওস্ট্যাট, আর হচ্ছে একটা সুইচ। এইভাবে আমরা সংযুক্ত করলাম, সুইচটাকে অন করলাম। এবং এই যে দেখতে পাচ্ছ ব্যাটারি, এটা অতি অবশ্যই সেকেন্ডারি সেলের হতে হবে, গৌণ কোষের। তার কারণ হচ্ছে এমন একটা তড়িৎ কোষ বা ব্যাটারি ব্যবহার করতে হবে যাতে করে এ থেকে বি অর্থাৎ পোটেনশিওমিটারের মধ্যে সর্বদা স্থির মানের তড়িৎ প্রবাহিত হয়। এখন দেখতে পাচ্ছ এটা প্লাস টার্মিনাল, সুতরাং স্বাভাবিকভাবে তড়িৎ এইভাবে প্রবাহিত হবে, অর্থাৎ এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহিত হবে আই, যেটা আমরা অবশ্যই নির্ণয় করব। এবার এই পোটেনশিওমিটার যেটা তার নিয়েছি, তার কতগুলো আমরা ধরে নিই। ধরি পোটেনশিওমিটার তারের পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য ধরলাম এল, পোটেনশিওমিটার তারে আমরা রোধ ধরলাম আর, পোটেনশিওমিটার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। এবার এখানে এই পোটেনশিওমিটারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা, সেটা আই ইকুয়াল টু এখানে যে তড়িৎ চালক বল কাজ করছে সেটা E0, এবং মোট রোধ এবি পোটেনশিওমিটার তারের রোধ আর, প্লাস রিওস্ট্যাটে যে রোধটা ব্যবহৃত হয়েছে সেটা আমি ধরলাম RH। সুতরাং এটা হচ্ছে পোটেনশিওমিটারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা। এবার হচ্ছে পোটেনশিওমিটার তারের প্রান্তীয় বিভব প্রভেদ। তারের প্রান্তীয় বিভব প্রভেদ, এই প্রান্তীয় বিভব প্রভেদ আমরা ধরছি ভি, এইটা হচ্ছে আই ইন্টু আর। অলরেডি আইটা আমাদের ম্যাথমেটিক্যালি আমরা নির্ণয় করেছি, আর প্লাস আর এইচ ইন্টু আর। অর্থাৎ এই যে পোটেনশিওমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়েছে, তার ফলে কিন্তু এদের মধ্যে একটা টার্মিনাল ভোল্টেজ বা প্রান্তীয় বিভব প্রভেদ কিন্তু ডেভেলপ করেছে, এবং সেটা হচ্ছে এইটা। এবার পোটেনশিওমিটার তারে প্রতি একক দৈর্ঘ্যে বিভব প্রভেদ সেটা হচ্ছে ভি বাই এল। ক্যাপিটাল হচ্ছে সমগ্র দৈর্ঘ্য, সুতরাং এইটা ইকুয়াল টু E0 বাই আর প্লাস আর এইচ ইন্টু আর বাই এল। এবং এটা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি ফর দিস পার্টিকুলার কেস। এবং এইটা হচ্ছে, এটা একটা কনস্ট্যান্ট অর্থাৎ কি, এবং এই যে ভৌত রাশিটা পাওয়া গেল অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে যে বিভব প্রভেদ, সেইটাকে বলছি আমরা বিভবের নতিমাত্রা। বিভবের নতিমাত্রা, that is potential gradient. সুতরাং আমরা এমন একটা ব্যবস্থাপনা করলাম যেখানে পোটেনশিওমিটার তারের মধ্যে একটা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, অর্থাৎ এ থেকে যত বি বিন্দুতে দিকে যাব তত পোটেনশিয়াল কিন্তু গ্র্যাজুয়ালি ড্রপ করবে। এখানে যদি আমি এ বিন্দুতে ভি এবং বি বিন্দুতে 0, তাহলে আস্তে আস্তে ভি থেকে বি এর দিকে যাবে, এবং প্রতি একক দৈর্ঘ্যে সেই বিভব পতনের পরিমাণটা হচ্ছে এইটা, অর্থাৎ ভি বাই এল বা কে, যেটাকে আমরা বলেছি। এবার যে কোনো একটা দৈর্ঘ্য আমরা সি বিন্দুতে আমরা ধরে নিচ্ছি এল, পোটেনশিওমিটার তারের যে কোনো একটা সেগমেন্ট এসি আমরা ধরলাম, যার দৈর্ঘ্য হচ্ছে এল। এখন এই এসি অংশের রোধ কত? এসি অংশের রোধ সেটা হচ্ছে আর এসি ইকুয়াল টু ক্যাপিটাল আর বাই এল, একক দৈর্ঘ্যের রোধ, ইন্টু এল।
তাহলে এসি অংশের প্রান্তীয় বিভব প্রভেদ সেইটা হচ্ছে ভিএসি, দ্যাট ইজ ইকুয়াল টু আই ইন্টু আর এসি। আমরা আইটা ইতিমধ্যেই জানি, সেটা হচ্ছে E0 ডিভাইডেড বাই আর প্লাস আর এইচ, আর এসি হচ্ছে আর বাই এল ইন্টু এল। তোমরা এখানে লক্ষ্য করো, এই যে অংশটা এটা হচ্ছে কে, অর্থাৎ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। সুতরাং আমরা ইন জেনারেল বলতে পারি যে পোটেনশিওমিটার তারের যে কোনো দৈর্ঘ্যে প্রান্তীয় বিভব প্রভেদ V is equal to KL, that is V varies as L, অর্থাৎ এই প্রান্তীয় বিভব প্রভেদ হচ্ছে সেই অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক। এটাই হচ্ছে পোটেনশিওমিটারের কার্যনীতি। তার মানে যেটা দাঁড়ালো যে পোটেনশিওমিটার তারের যে কোনো অংশের মধ্যে বিভব পার্থক্য তথা প্রান্তীয় বিভব প্রভেদ সেই অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক। এটা হচ্ছে পোটেনশিওমিটারের কার্যনীতি, এবং এর উপর ভিত্তি করে আমরা পরবর্তী আলোচনা, অর্থাৎ কি করে অজানা তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করব। এবার তোমরা এখানে লক্ষ্য করো যে অজানা তড়িৎ কোষের তড়িৎচালক বল আমরা কিভাবে নির্ণয় করব। এখানে আরো একটা বর্তনী এখানে সংযুক্ত হয়েছে, সেটা হচ্ছে গৌণ বর্তনী বা সেকেন্ডারি সার্কিট। এই অংশটা হচ্ছে প্রাইমারি সার্কিট, যেটা ইতিপূর্বে কার্যনীতি ব্যাখ্যা করার সময় ব্যাখ্যা করেছি। এবার এইটা হচ্ছে গৌণ সার্কিট বা সেকেন্ডারি সার্কিট, এবং এখানে লক্ষ্য করো যে এটা হচ্ছে অজানা তড়িৎ কোষের তড়িৎচালক বল ই, সেটাকে আমাকে নির্ণয় করতে হবে। এর সঙ্গে একটা সুইচ, তার সঙ্গে একটা গ্যালভানোমিটার যুক্ত করা আছে, এবং এটা হচ্ছে স্লাইডিং জকি অবস্থা, এবং সেটা এ থেকে যে বিন্দু পর্যন্ত সেটা হচ্ছে তোমার এল দৈর্ঘ্য। এখানে সার্কিট কানেকশনের ক্ষেত্রে তোমরা একটা কথা মনে রাখবে, সেটা এইটার যে প্লাস টার্মিনাল এবং এই প্রাইমারি সেল যার আমরা তড়িৎচালক বল নির্ণয় করতে চাই তার প্লাস টার্মিনাল যেন মুখোমুখি থাকে। এবার কি করব আমরা, এবার তোমরা লক্ষ্য করো যে এই যে মুখ্য বর্তনী, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এ থেকে জে এর দিকে তড়িৎ প্রবাহিত হবে, এবং এ যে অংশের মধ্যে একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে, এবং বিভব পার্থক্যের এটা হলো প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, এবং ভি এ যেটা হবে কত, সেটা হচ্ছে কে ইন্টু এল, এবং কেটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রতি একক দৈর্ঘ্যে বিভব পতন, ভিটা হচ্ছে এবি অংশের বিভব পার্থক্য বা প্রান্তীয় বিভব প্রভেদ, আর ভি বাই এল, ভি এজ ইকুয়াল টু কে। এবার আমরা বোঝার সুবিধার্থে এই যে গৌণ বর্তনী বা সেকেন্ডারি সার্কিট, এটাকে একটু আলাদাভাবে ড্র করতে চাইছি। তোমরা লক্ষ্য করো, এইটাকে আমরা ভাবতে পারি একটা পরিবর্তনশীল তড়িৎচালক বল বিশিষ্ট একটা তড়িৎ কোষ, এবং এইটা হচ্ছে যেটা আমাদের অজানা তড়িৎ কোষ, এবং এখানে একটা গ্যালভানোমিটার সংযুক্ত আছে। এইটা হচ্ছে ই তড়িৎচালক বল, আর এটা হচ্ছে পরিবর্তনশীল, কেননা এল এর উপর নির্ভর করছে। এবার এটা প্লাস টার্মিনাল, মাইনাস টার্মিনাল, প্লাস মাইনাস, এটা হচ্ছে এ বিন্দু। এবার আর এইটাকে আমরা বলতে পারি যে বিন্দু। তাহলে এ থেকে যদি আমি কেভিএল প্রয়োগ করি, তাহলে এইখানে হচ্ছে প্লাস ই, অর্থাৎ এর নেট ইএমএফ কত হবে। এই বর্তনীর নেট ইএমএফ ই নেট ইজ ইকুয়াল টু ই, এটা মাইনাস কে, ই মাইনাস কে। এবার যদি ই ইজ গ্রেটার দ্যান কে এল হয়, তাহলে একটা নেট ইএমএফ হবে, এবং একটা নির্দিষ্ট দিকে এই বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। সেক্ষেত্রে গ্যালভানোমিটার একটা নির্দিষ্ট দিকে
তার যে কাঁটা সেটা বিক্ষিপ্ত হবে। এবার যদি দেখা যায় যে এল এর দৈর্ঘ্যটা এমনভাবে পরিবর্তন করা হলো যাতে করে কে এইটা ই এর চাইতে বেশি, সেক্ষেত্রে পূর্বে আমি গ্যালভানোমিটারের কাঁটা যেদিকে বিক্ষেপ পেয়েছিলাম এখন তার বিপরীত দিকে বিক্ষেপ পাওয়া যাবে। কিন্তু এবার এল এর দৈর্ঘ্যটাকে অ্যাডজাস্ট করে এমন করা হলো যাতে করে ই ইকুয়াল টু কে এল হয়, সেক্ষেত্রে কিন্তু গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, কেননা এই বর্তনীর যে নেট ইএমএফ অর্থাৎ যে কার্যকর তড়িৎচালক বল সেটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তো কার্যকর তড়িৎচালক বল শূন্য হলে নিশ্চিত রূপে এই বর্তনীর মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এবার আমরা এই এবি তার বরাবর স্লাইডিং জকিকে সরিয়ে এমন একটা বিন্দুতে স্থাপন করা হয় যাতে করে গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ না হয়, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এবার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত না হলে আমরা নিশ্চিত রূপে লিখতে পারি ই নেট ইকুয়াল টু 0, দেয়ারফর ই ইকুয়াল টু কে এল। এবার কে মানে হচ্ছে ভি বাই এল ইন্টু এল, ভি বাই এল মানে হচ্ছে আই আর বাই এল ইন্টু এল। এবার প্রয়োজন মতো আইটাকে বার করে নিতে পারি, আরটাকে রো এল বাই এ এই হিসেবে প্রকাশ করা যেতে পারে। সুতরাং অজানা তড়িৎ কোষের তড়িৎচালক বল আমরা কিন্তু সহজেই পরিমাপ করতে পারলাম। এবার প্রসঙ্গত উল্লেখ্য যে এক্ষেত্রে তোমরা লক্ষ্য করলে যে যখন অজানা তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয় করলাম সেখানে কিন্তু কোনো তড়িৎ প্রবাহিত হয়নি, অর্থাৎ তড়িৎ কোষটি মুক্ত বর্তনী হিসাবে কাজ করেছে। এবার মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের যে প্রান্তীয় বিভব প্রভেদ সেটা কিন্তু ওর তড়িৎচালক বলের সঙ্গে সমান। কিন্তু যদি আমরা ভোল্টমিটারের সাহায্যে, এটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ মনে করো আর এটা হচ্ছে ই, এবার যদি একটা সুইচের মাধ্যমে এটাকে যুক্ত করে দেওয়া হলো এবং এইখানে আমার একটা ভোল্টমিটার যুক্ত করা হলো। এবার কি হবে, এই ভোল্টমিটারের সঙ্গে যখন আমরা সমান্তরালে এই ব্যাটারি সমান্তরালে ভোল্টমিটার যুক্ত করি তখন এই তড়িৎ কোষের কি পায়, এই তড়িৎ কোষের মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হয়, কোন রকম ভাবে কিন্তু তড়িৎ প্রবাহ শূন্য হয় না। এটা এই যে এই দিক দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং ভোল্টমিটারের একটা রোধ থাকে, তার মানে হচ্ছে এই তড়িৎ প্রবাহটা আবার ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তার ফলে এখানে যে আমরা প্রান্তীয় বিভব প্রভেদ যেটা ভোল্টমিটার মেজার করছে সেটা হচ্ছে ই মাইনাস আই আর। ই মাইনাস আই আর, এই আই আর পরিমাণ কিন্তু এরার এখানে থেকে যাচ্ছে ভোল্টমিটারের ক্ষেত্রে। কিন্তু যেহেতু এখানে নো কারেন্ট ইজ ফ্লোয়িং থ্রু দ্য গ্যালভানোমিটার, সেই জন্য কিন্তু ও ক্ষেত্রে তড়িৎ চালক বলটা অনেক বেশি অ্যাকিউরেটলি পরিমাপ করা যাচ্ছে। এটাই হচ্ছে অজানা তড়িৎ কোষের তড়িৎ চালক বল নির্ণয় প্রসঙ্গে কেন পোটেনশিওমিটার অনেক বেশি কার্যকর। এবার দেখো পোটেনশিওমিটারের দ্বিতীয় একটি প্রয়োগ, যেটা হচ্ছে দুটি তড়িৎ কোষের তড়িৎ চালক বলের মধ্যে তুলনা। এখানে বর্তনী চিত্রটা খুব ভালো করে লক্ষ্য করো। এটা তো আগের মতোই প্রাইমারি সার্কিট যেমনটি আগে ছিল। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা তড়িৎ কোষ যার তড়িৎ চালক বল আমি ধরে নিচ্ছি E1, যেটা আমাকে নির্ণয় করতে হবে, তুলনা করতে হবে। আরো একটা হচ্ছে E2। এখানে একটা সুইচ আছে K1, এখানে একটা সুইচ আছে K2 এবং এইখানে কিন্তু গ্যালভানোমিটার যুক্ত আছে এবং এটা হচ্ছে স্লাইডিং জকি। এবার আমরা কি করব, প্রথমে হচ্ছে K1 সুইচটাকে অন করতে হবে। এই সুইচটা কিন্তু সব সময় একদম অন থাকবে এই সুইচটা। সুতরাং আমি প্রথম ক্ষেত্রে কি করব সেটা হচ্ছে K1 অন আর K2 হচ্ছে অফ। এই অবস্থায় আমরা স্লাইডিং জকিটাকে পোটেনশিওমিটার তার বরাবর এদিকে ওদিকে সরিয়ে এমন একটা বিন্দুতে নিয়ে আসা হলো, ধরা যাক যে বিন্দুতে তখন
এ প্রান্ত থেকে এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে L1 এবং এই অবস্থায় গ্যালভানোমিটারের নিস্পন্দ বিন্দু অবস্থা পাওয়া গেল, অর্থাৎ কোনো বিক্ষেপ হলো না। তাহলে আমরা লিখতে পারি যে E1 ইজ ব্যালেন্সড বাই দিস লেন্থ, তার মানে E1 ইকুয়াল টু কে ইন্টু এল। কেটা কি? সেটা হচ্ছে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা বিভবের নতিমাত্রা। সুতরাং E1 ইকুয়াল টু কে L1, এটা 1 নম্বর ইকুয়েশন। এটা আমরা প্রথমে করলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, সেটা হচ্ছে K1 টাকে অফ করে দেওয়া হলো, অর্থাৎ K1 অফ আর K2 টা হচ্ছে অন। তাহলে তখন কিন্তু এটা আর কাজ করছে না, শুধুমাত্র এই তড়িৎ কোষের তড়িৎচালক বলটা কাজ করছে এবং তখন এই সেকেন্ডারি সার্কিটটা হলো এইটা। এবার এটাকে এদিক থেকে ওদিকে সরিয়ে দেখা গেল অন্য একটা জায়গায়, ধরা যাক এইখানে হচ্ছে জে গ্যাস এবং এই বাম প্রান্ত থেকে অর্থাৎ এই প্রান্ত থেকে এর ব্যালেন্সিং লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য পাওয়া গেল L2। তাহলে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে E2 ইকুয়াল টু কে ইন্টু L2, এটা ইকুয়েশন 2। অতএব E1 বাই E2 is equal to KL1 by KL2, therefore L1 by L2, therefore E1 is to E2 সমান হচ্ছে L1 is to L2। এইভাবেই কিন্তু আমরা দুটি তড়িৎ কোষের তড়িৎচালক বলের মধ্যে তুলনা করতে পারি। এবার আমরা পোটেনশিওমিটারের একদম শেষ ব্যবহারিক প্রয়োগ, অর্থাৎ কোন তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ কিভাবে নির্ণয় করা যায় সে সম্পর্কে আলোচনা করব। এবং এই আভ্যন্তরীণ রোধ নির্ণয় করার জন্য আমাদের আরো একটু একটা বিষয় আলোচনা করা দরকার, সেটা হচ্ছে আভ্যন্তরীণ রোধের রাশিমালা। আর সেটা হচ্ছে যে মনে করো যে এটা হচ্ছে একটি তড়িৎ কোষ, তার আভ্যন্তরীণ রোধ আছে এবং এটা একটা বাহ্যিক রোধ ক্যাপিটাল আর, এটা হচ্ছে প্লাস মাইনাস ই এবং এর আভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। সুতরাং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে আই, তাহলে আই ইজ ইকুয়াল টু কি ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে ই ইকুয়াল টু কি পেলে আই আর প্লাস আই আর। এই আই আরটা হচ্ছে বিভব প্রভেদ, প্রান্তীয় বিভব প্রভেদ আর এর দুই প্রান্তের মধ্যে। সুতরাং এইটা তাহলে আই আর ইকুয়াল টু ই মাইনাস ভি, তাহলে আর আভ্যন্তরীণ রোধ হচ্ছে ই মাইনাস ভি বাই আই। এবার আই ইজ ইকুয়াল টু, দেখো ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে তোমরা এইটা পুট করে দাও, ই মাইনাস ভি ডিভাইডেড বাই ভি বাই আর, দ্যাট ইজ, তো দেয়ারফোর স্মল আর ইকুয়াল টু ই বাই ভি মাইনাস 1 ইন্টু আর। এটা হচ্ছে আভ্যন্তরীণ রোধের রাশিমালা। এবার আমরা পোটেনশিওমিটার বর্তনীতে চলে আসি। সেখানে আমরা কি করে অজানা মানে কোনো একটা তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করব। এখানে আমাদের কি, এখানে লক্ষ্য করো এটা প্রাইমারি সার্কিট বা মুখ্য বর্তনীটা আগের মতোই রয়েছে, কিন্তু গৌণ বর্তনীতে কিছুটা পরিবর্তন হয়েছে। এখানে কি রয়েছে, এখানে একটা তড়িৎ কোষ রয়েছে, সেই তড়িৎ কোষের তড়িৎচালক বল ই, আভ্যন্তরীণ রোধ আর যেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে একটা K1 সুইচ আছে আর এখানে একটা রেজিস্ট্যান্স বক্স, সেটা এখানে যুক্ত হয়ে একটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে জকিতে চলে গেছে। এবার আমরা প্রথমে কি করব, প্রথমে যেমন অজানা তড়িৎ কোষের তড়িৎচালক বল নির্ণয় করেছি সেই রকম বর্তনীটা করতে হবে। তার মানে কি করতে হবে, সেক্ষেত্রে K1, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা করব K1 টা অন করব আর এই সুইচটা কিন্তু সর্বদা অন থাকবে। আর রেজিস্ট্যান্স বক্সটা যাতে করে কোনো কাজ না করে সেই জন্য রেজিস্ট্যান্স বক্সের মধ্যে একটা ইনফাইনাইট রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ ওটা কিছুই নয়, ওটা কাটা রয়েছে। তো সেইটা আমরা সেই চাবিটা আমরা তুলে দেব, তাহলে রেজিস্ট্যান্স বক্স কিন্তু এক্ষেত্রে কাজ করবে না। এবং এক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম এ প্রান্ত থেকে L1 দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দু অবস্থা পাওয়া গেল গ্যালভানোমিটারে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এই যে তড়িৎচালক বল ই,
সেইটা কিন্তু কে এল ওয়ান এর সঙ্গে প্রতিমিত হবে, কে এল ওয়ান এর সঙ্গে সমান হবে, এবং এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এবার সেকেন্ড ক্ষেত্রে আমরা কি করব, কে ওয়ানটা 1 আছে থাকবে, কিন্তু এই রেজিস্ট্যান্স বক্সের একটা নির্দিষ্ট মানের রোধ আমরা কিন্তু এখানে করব যাতে করে কাজ করে, অর্থাৎ রেজিস্ট্যান্স বক্সের রোধ হচ্ছে আর, আমি ধরে নিলাম। এবার যখন রেজিস্ট্যান্স বক্সে একটা নির্দিষ্ট মানের রোধ থাকবে, তখন কিন্তু এই বর্তনীর মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহিত হবে এইভাবে। তখন কি এই মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না, কেননা তখন আবারও গ্যালভানোমিটারের নিস্পন্দবিন্দু অবস্থায় আমরা যদি জকিটাকে সরিয়ে নড়িয়ে ধরা যাক জে ড্যাশ, এবং এটা হচ্ছে L2, এবং দেখতে পাবে যে এক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্যটা তুমি কম পাবে। তাহলে এক্ষেত্রে তড়িৎ কিন্তু এই বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটার ওপেন সার্কিট নেই, অর্থাৎ তড়িৎ কোষটা এখন মানে হচ্ছে বদ্ধ বর্তনী। তাহলে এই দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ সেটা পরিমাপ করবে, এবং এই বিভব প্রভেদটা কি, তাহলে V = KL2। এবার দেখো আভ্যন্তরীণ রোধের যে রাশিমালা সেটা হচ্ছে R = E/V - 1 × R। তাহলে E কত, E হচ্ছে KL1/KL2 - 1 × R, K ক্যান্সেল আউট, দ্যাট ইজ L1 - L2/L2 × R। এটা হচ্ছে আভ্যন্তরীণ রোধ। সুতরাং পোটেনশিওমিটারের সাহায্যে এইভাবে আভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যাবে। সামগ্রিকভাবে পোটেনশিওমিটার সম্পর্কে থিওরিটিক্যাল যে আলোচনা সেটা সম্পূর্ণ হলো। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা এই পোটেনশিওমিটারের উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ নিউমেরিক্যালস আছে সেগুলো আলোচনা করব। আজকে এ পর্যন্তই। অল দ্য বেস্ট।